হ্যালো, সকলে কেমন আছো? আশা করি সকলে খুব 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 ভালো আছো। তোমাদের সকলকে অর্ণব ক্রিয়েটিভ ব্লগের পক্ষ থেকে অনেক অনেক স্বাগত। তোমাদের ক্লাস 10-এর কোনি উপন্যাসটা পড়িয়েছিলাম কতটা, আর বাকি রয়ে গেছিলো, পড়ানো হয়নি। কারণ 7-এর আর 9-এরগুলো কতগুলো পড়াচ্ছিলাম, ওই জন্য তোমাদের আর পড়ানো হয়নি। তাই আজকে তোমাদের কোনি উপন্যাসের সপ্তম অধ্যায়টা পড়াচ্ছি। তো আমাদের ষষ্ঠ পর্যন্ত পড়িয়েছিলাম, আজকে সপ্তম অধ্যায় দেখে নাও। সপ্তম অধ্যায়ে কী বিষয়বস্তু রয়েছে এবং খুব সংক্ষেপে সহজ সরল ভাষায় বলার চেষ্টা করছি, এবং কয়েকটা শব্দার্থ টিকা এবং কয়েকটা লাইনে তাৎপর্য করে দেবো। তাহলেই তোমাদের এই অধ্যায়টা বুঝতে এবং পড়তে সুবিধা হবে। ঠিক আছে, আর না কথা বলে শুরু করে দিচ্ছি। দেখো সপ্তম অধ্যায়ের বিষয়বস্তু কী রয়েছে। সপ্তম অধ্যায় আছে যে 2 সপ্তাহ হলো কোনির অনুশীলন শুরু হয়েছে। সাঁতারের বিভিন্ন কৌশল ক্ষিতিশ সিংহ তাকে শিখিয়ে দিচ্ছিলেন। সকাল 6:30 থেকে 8:30 পর্যন্ত এই অনুশীলন চলছিল, কিন্তু কোনি দুদিনে সুহাসের মতো স্ট্রোক তুলে নেওয়ার কথা বলেছিল। 2 সপ্তাহেও সে তা পারেনি। তাই প্রথমে কস্টিউম দেওয়ার কথা এবং তারপর 2টো ডিম, 2টো কলা এবং 2টো মাখন টোস্ট খেতে দেবেন বলে ক্ষিতিশ সিংহ কোনিকে জানান। এই খাবারের বদলে কোনি আরও 1 ঘন্টা জলে থাকবে ঠিক হয়। লোভ দেখিয়ে এভাবে অমানসিক পরিশ্রম করিয়ে নেওয়া অন্যায় জেনেও যন্ত্রণা এবং সময় দুটোকেই হারানোর জন্য কোনিকে ক্ষিতিশ উৎসাহিত করেন। অমিয়া এবং বেলা কোনি সাঁতার দেখে। কোনিকে নিয়ে তারা দুজনেই আলোচনা করে। অমিয়া বলে যে সে জুপিটারে চলে যাবে এবং বেশ অহংকারের সাথেই বলে যে কোনি তার পা ধোয়া জল খাবে। অনুশীলন শেষে বাজার করে বাড়ি ফেরার পথে ক্ষিতিশের সঙ্গে বিষ্ণুচরণধরের দেখা হয়। বিষ্ণুধরের গাড়িতে ওঠার সময় ক্ষিতিশ কোনির হাতে টিফিনের টাকা দিয়ে ওকে বিকেলে ঠিক সময়ে আসার কথা বলে যান। তারপর কি দেখেছি না, লীলাবতী ততক্ষণে দোকানে বেরিয়ে গিয়েছেন। ক্ষিতিশ রান্নার উদ্যোগ না দেখে বিষ্ণুধরের সঙ্গে বক্তৃতার লেখা নিয়ে আলোচনা শুরু করে দিলেন। ক্ষিতিশ বিষ্ণুধরকে বলেন সুইমিং কোচ হিসাবে লড়াইয়ে প্রয়োজন আছে। খেলোয়াড়রা দেশকে পৃথিবীর সামনে গর্বিত করে। উদাহরণ হিসাবে তিনি ব্রাজিলের পেলে বা ইথিওপিয়ার বিকিলার কথা বলেন। ক্ষিতিশের মতে খেলোয়াড়রা হলেন জীবন ও প্রাণের প্রতীক। তারা সারা পৃথিবীকে প্রেরণা দেন। তাই খেলোয়াড়দের জন্য উপযুক্ত খাওয়া পড়ার ব্যবস্থা থাকা প্রয়োজন। বক্তৃতার লেখাগুলি আরও গুছিয়ে লেখার কথা বলেন বিষ্ণুচরণ ধর। ক্ষিতিশ সিংহ নিজের জন্য কমপক্ষে 150 টাকা মাইনের একটা চাকরির ব্যবস্থা করে দেওয়ার কথা বিষ্ণুচরণকে বলেন। তারপর বক্তৃতা লিখে দিয়ে রান্না শুরু করেন। ইতিমধ্যে অনুশীলনের জন্য কিছু সামগ্রীও বের করেন। লীলাবতী ফিরলে তাকে কোনির কথা জানান এবং এখানেই ওখানে থাকা খাওয়ার বন্দোবস্ত করার ইচ্ছা প্রকাশ করেন। বিকেলে কোনি অনুশীলনে আসেনি। পরের দিন দেরি করে আসায় রেগে ক্ষিতিশ তাকে কিছু বলতে যাওয়ার আগেই কোনি খাবারের বদলে তার কাছে টাকা চায়। এই ব্যাপারে দুজনের একটা বোঝাপড়া হয়ে যাওয়ার পর হিয়া আর অমিয়ার কথা বলে কোনিকে উজ্জীবিত করতে চান ক্ষিতিশ সিংহ। ইতিমধ্যে অ্যাপেলোর ভাইস প্রেসিডেন্ট নকুল মুখুজ্জে উপস্থিত হয়ে ক্লাবের একজন টাকাওয়ালা প্রেসিডেন্টের প্রয়োজনের কথা বলেন। মুহূর্তে বিষ্ণুচরণ ধরের কথা ক্ষিতিশের মাথায় আসে। ক্ষিতিশ কোনিকে নিয়ে পুনরায় অনুশীলনে ব্যস্ত হন। অমিয়া, বেলা বা হরিচরণ যাতে কোনির অনুশীলন পদ্ধতি জানতে না পারে, তাই তিনি কোনিকে কাছে ডেকে পরামর্শ দেন। ট্রেনিং শেষে কোনিকে তার দাদার কথা জিজ্ঞাসা করতেই কোনির মুখ করুণ হয়ে যায়, কারণ দাদার অসুখ হয়েছিল। কোনির সঙ্গে কথা বলতে বলতে বাজারের কাছে পৌঁছলে ক্ষিতিশ তাকে 1 টাকা দিতেই সে আরও 2 টাকা চায়। কোনি চাল কেনার জন্য এই টাকা চাই শুনে ক্ষিতিশ তাকে টাকা দেন এবং বুঝেও যান যে প্রতিদিন দেওয়া টাকায় কি হয়। ঘণ্টাখানিক পরে ক্ষিতিশ কোনিদের বাড়ি হাজির হয়। কোনির অসুস্থ দাদা কমলের সঙ্গে তার কথা হয়। কমলের শারীরিক অবস্থা নিয়ে কথা চলায় সে সুতোর কারখানায় কাজে লাগাতে চায়। তবে কমল এও জানায় যে সে চায় না কোনির সাঁতার বন্ধ হোক। কমল আবেদনের সুরে কোনিকে বলে ইচ্ছে থাকলে মানুষের অসাধ্য কিছুই নেই। কোনির এতে অস্বস্তি ও ভয় হয়। সে তবুও ধীরে ধীরে সম্মতিসূচক মাথা নাড়ে। এটাই তো আমাদের এই সপ্তম অধ্যায়ের বিষয়বস্তু। এরপর কয়েকটা জটিল শব্দার্থ এবং টিকা বলে দিচ্ছি। যেমন তক্তা মানে কি না, কাঠের পাটাতন। শোল্ডার মানে কাঁধ।
তেওড়ে মানে মটর জাতীয় ফল। জোর জবরদস্তি মানে ক্রমাগত বল প্রয়োগ। প্রাপ্তিযোগ মানে কিছু পাওয়ার ভাগ্য। উৎসাহিত মানে উজ্জীবিত। অমানসিক মানে মানুষের সাধ্যের অতীত, অমানবিক বা মানুষের পক্ষে অসহ্য। অবসন্ন মানে বিষাদগ্রস্ত বা শ্রান্ত। চ্যালেঞ্জ মানে প্রতিদ্বন্দ্বিতায় আহ্বান জানানো। গোয়ার রোগ মানে জেদি মনোভাব। আর অপোনেন্ট মানে বিপক্ষ। স্প্রিং রোড মানে সাঁতার শুরুর জায়গা বা পাটাতন। আর একটা কি আছে, ঢ্যাঁকোস ঢ্যাঁকোস করে কথা মানে ভীষণভাবে আঘাত করে কথা বলার যে ধরন। স্পিচ মানে বক্তৃতা। বিব্রত মানে বিরক্ত। আর হচ্ছে তারা বেঁকা কথা মানে ভাবনা চিন্তা না করে এমন কথা বলে ফেলা যাতে কেউ আঘাত পায়। কাউকে আঘাত করার উদ্দেশ্যে ঘুরিয়ে কথা বলা। আর ডিসকাশন মানে আলোচনা। বেইজ্জত মানে অপমানিত। গভর্নমেন্ট বা সরকার। ট্যালেন্ট মানে প্রতিভা। স্টেট মানে রাজ্য। লেফটিস্ট মানে বামপন্থী। গণতন্ত্র মানে জনগণের জন্য, জনগণের দ্বারা জনগণের শাসনতন্ত্র। পায়চারি মানে ইতস্তত ঘুরে বেড়ানো। গৌরবের ছটা মানে গর্বের দীপ্তি। পেলে মানে ব্রাজিলের বিখ্যাত ফুটবল খেলোয়াড়। 15 বছর বয়সে স্ট্যান্ডার্ডস ক্লাবে খেলা শুরু করেছিলেন এবং 1940 সালে ব্রাজিলেই তার জন্ম। 1958, 1962 এবং 1970 তিনবার বিশ্বকাপ খেলেছিলেন আমরা জানি। এবং তিনি IFFHS দ্বারা 1999 ওয়ার্ল্ড প্লেয়ার অফ সেঞ্চুরি নির্বাচিত হন এবং 1976 ও 2015 দুবার ভারতে এসেছিলেন। অখ্যাত মানে খ্যাতি নেই যার। বিকিলা মানে ইথিওপিয়াতে 1932 সালে জন্ম এই বিখ্যাত অ্যাথলেটিক্সের। খালি পায়ে দৌড়ে 1960 অলিম্পিকে তিনি সোনা জিতেছিলেন এবং 1960, 1964 এই 2 সালে ম্যারাথন চ্যাম্পিয়ন ছিলেন। আর 1973 সালে তার মৃত্যু হয় আমরা জানি। সমীহ মানে সশ্রদ্ধ সংকোচ প্রদর্শন, এখানে মেনে চলা বা মান্য করার অর্থে ব্যবহৃত। প্রেরণা মানে উৎসাহ। ফ্রি হ্যান্ড ব্যায়াম মানে খালি হাতে শরীরচর্চা। আর হচ্ছে আকারা মাটি মানে কোনো আকার না দেওয়া। কোনি সম্পর্কে ক্ষিতিশ সিংহ এই বিশ্বাসটি ব্যবহার করে নিজের মতো তৈরি করার কথা প্রকাশ করেন। পিতৃদায়ী মানে পিতার মতো কর্তব্য পালন। আস্ত মানে গোটা বা সম্পূর্ণ। রসিকতা মানে মজা করা বা ব্যঙ্গ করা। কিকিং মানে পা দিয়ে আঘাত করা। এক্সারসাইজ মানে শরীরচর্চা। অনুমোদন মানে সম্পত্তিদান। আর প্রতিপত্তি মানে প্রভাব বিস্তার। কিকিং মানে পা দিয়ে আঘাত করা। এক্সারসাইজ মানে শরীরচর্চা। আর ট্রেনিং চার্জ মানে অনুশীলন তালিকা। আর ডায়ার চার্জ মানে খাদ্য তালিকা। কুঞ্চিত মানে হচ্ছে কুচকানো। আর গলা খাকারি মানে হচ্ছে গলার আওয়াজ করা। এই তোমাদের শব্দার্থ ছিল। এরপর কয়েকটা লাইনের আমি ব্যাখ্যা করে দিচ্ছি। তোমাদের এগুলো খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষাও আছে। আর এই লাইনগুলো জানলে তোমাদের এই অধ্যায়টা সম্পর্কে আরও সহজ হবে তোমাদের কাছে। ঠিক আছে, দেখো যেমন একটা গুরুত্বপূর্ণ লাইন, সকাল 6:30 থেকে এই ব্যাপার চলছে, এখন 8:30। এই ব্যাপারটা কি বুঝিয়ে দাও। এটা কিভাবে লিখবে না, লিখবে যে মতি নন্দী রচিত কোনি উপন্যাসের 7ম পরিচ্ছেদে এই উক্তিটি আছে। এই ব্যাপার বলতে কোনিকে সাঁতার শেখানোর ক্ষিতিশ সিংহের প্রাণপণ চেষ্টাকে বোঝানো হয়েছে। সাঁতার শেখানোই ছিল ক্ষিতিশ সিংহের প্রধান সংকল্প। একজন সাঁতার প্রশিক্ষক হিসাবে কোনির মধ্যে চ্যাম্পিয়ন হওয়ার যথাযথ সম্ভাবনা লক্ষ্য করেছিলেন। কমলদিঘির জলে 2 সপ্তাহ হলো তিনি কোনির অনুশীলন শুরু করেছেন। হাতের কোনোই যথাযথ বাঁকানো হচ্ছে না। হাত তক্তার মতো লাফিয়ে উঠছে। বাম হাতটা এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বাম দিকের কাঁধটাও এগিয়ে যাচ্ছে এবং ডান দিকের কাঁধটা পিছিয়ে যাচ্ছে, ফলে স্কোয়ার শোল্ডার পজিশন নষ্ট হয়ে যাচ্ছে। কোনির অনুশীলনের সময় এই ত্রুটিগুলি ডাঙায় দাঁড়িয়ে ক্ষিতিশ দেখেন। তারপর তিনি বলেন, হাত মসৃণভাবে জলের মধ্যে প্রবেশ করতে হবে। সকাল 6:30 থেকে 8:30 পর্যন্ত এই ব্যাপার চলছিল। কোনির সাঁতারের কৌশলগত পরিবর্তন ও ত্রুটি মেরামতের মাধ্যমে তাকে চ্যাম্পিয়ন সাঁতারু হিসাবে তৈরি করতে ক্ষিতিশ বদ্ধপরিকর ছিলেন। তোমরা এভাবে লিখবে। এরপর কি হতে পারে, একটা কোশ্চেন, যেমন এই লাইনটা, ক্ষিতিশ কথাটা বলেই মনে মনে ব্যথিত হলো। ক্ষিতিশ কাকে কি কথা বলে ব্যথিত হলেন এবং ব্যথিত হওয়ার কারণটা কি? উত্তরটা কিভাবে লিখবে, ক্ষিতিশ কোনিকে বলেছিলেন যে তিনি ওকে 2টো ডিম, 2টো কলা আর 2টো টোস্টের ব্যবস্থা করে দেবেন, কিন্তু তার বদলে কোনিকে আরও 1 ঘন্টা জলে সাঁতার কাটতে হবে। ক্ষিতিশ কোনিকে অ্যাপোলো ক্লাবে সাঁতার শেখাচ্ছিলেন। কোনিও গুরুর নির্দেশ মেনে অক্লান্ত পরিশ্রম করে চলেছিল। নানা রকম ফরমাস তাকে পালন করতে হচ্ছিল। জলের ধারে সিমেন্ট বাঁধানো সরু পাড়ে দাঁড়িয়ে ক্ষিতিশ সমানে বকবক করতে চলছিলেন।
কোনি শেষ পর্যন্ত বিরক্ত ও পরিশ্রান্ত হয়ে জল থেকে উঠে আসে। ক্ষিতীশ বুঝতে পারেন কোনির খিদে পেয়েছে। তিনি ওকে ডিম, কলা আর টোস্টের লোভ দেখান। কোনি তাতে রাজি হয়ে যায়। ক্ষিতীশ বলেন তাহলে তাকে আরও 1 ঘন্টা জলে সাঁতার কাটতে হবে। এই কথাটা বলে ক্ষিতীশ মনে মনে ব্যথিত হন, কারণ তিনি জানেন লোভ দেখিয়ে খিদেই অবসন্ন কোনিকে আরও পরিশ্রম করানো অমানসিক কাজ হবে। কোনির অসহায়তার সুযোগ দিয়ে তাকে অতিরিক্ত খাটিয়ে নেওয়া তার শরীরের উপর অত্যাচার ছাড়া আর কিছুই নয়। এটাই হবে। আরেকটা লাইন যেমন, সাধ্যের বাইরে গিয়ে নিজেকে ঠেলে নিয়ে যেতেই হবে, নয়তো কিছুতেই সাধ্যটাকে বাড়ানো যাবে না। এই মন্তব্যের মধ্য দিয়ে বক্তার কোন মনোভাবের প্রকাশ ঘটেছে? কিভাবে লিখবে না, জুপিটারের কাছ থেকে প্রত্যাখ্যাত হয়ে খিদ্দা অ্যাপোলোতে কোনিকে সাঁতারু হিসাবে গড়ে তোলার সাধনায় মগ্ন হয়ে যেতে চান। কিন্তু শুরুর দিকে কোথাও যেন কোনি এবং খিদ্দার মধ্যে একটা বোঝাপড়ার অভাব দেখা দেয়। 17 দিনেও স্ট্রোক শিখতে না পারার জন্য খিদ্দা কোনির প্রতি অসন্তোষ প্রকাশ করে। আর খিদ্দার এই খুঁতখুঁতে স্বভাব কোনি মেনে নিতে পারে না। আমার ভালো লাগছে না, এই কথা বলে সে অনায়াসেই জল থেকে উঠে যায়। ক্ষিতীশ তাকে সাঁতারের পোশাকের লোভ দেখালেও কোনো কাজ হয় না। তখন তাকে খাবারের লোভ দেখানো হয় এবং তাতেই কোনি থমকে দাঁড়ায়। সে শর্ত দেয় খাবার সে বাড়িতে নিয়ে যাবে। সুযোগ বুঝে ক্ষিতীশও পাল্টা শর্ত দেন, তাহলে আরও 1 ঘন্টা জলে থাকতে হবে। এই কথাটা বলার পরে ক্ষিতীশের মানসিকভাবে কষ্ট পান ক্ষিতীশ, এবং ক্ষুধার্ত কোনি এই অসহায়তার সুযোগ নেওয়াকে তার অমানবিক বলে মনে হয়। কিন্তু একই সঙ্গে খিদ্দার ভিতরে সাঁতার প্রশিক্ষকের সত্তাটি প্রবল হয়ে ওঠে। খিদ্দার মনে হয় সাধ্যের বাইরে বেরোতে পারলেই সাধ্যকে অতিক্রম করা যাবে। এর জন্য হয়তো যন্ত্রণায় লুটিয়ে পড়তে হবে, শরীর টলবে, কিন্তু সেই যন্ত্রণাকে হারাতে না পারলে সাফল্য আসবে না। আর একটা কি কোশ্চেন, যেমন যন্ত্রণার সঙ্গে পরিচয় না হলে, তাকে ব্যবহার করতে না শিখলে, লড়াই করে তাকে হারাতে না পারলে কোনো কিছুই তুই পারবি না, কোনো কিছুই তুই উঠতে পারবি না, কোনোদিনই তুই উঠতে পারবি না। এইটি লাইনটি তাৎপর্য কী, এটা তোমরা কীভাবে লিখবে না, লিখবে যে কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই। কোনি সেই উপদেশ দিতে গিয়েই ক্ষিতীশ আলোচ্য মন্তব্যটি করেছিলেন। অবিরাম পরিশ্রমে কোনির দেহ মন অবসন্ন হয়ে পড়ে। তার উপর খিদের তাড়নায় সে বারে বারে ধৈর্য হারিয়ে ফেলে। ক্ষিতীশ নাছোড়বান্দা। ডিম, কলা, টোস্টের লোভ দেখিয়ে তিনি কোনিকে আরও 1 ঘন্টা জলে রাখতে চান। আবার কখনো ভাবেন কোনির উপর অমানসিক অত্যাচার করা হচ্ছে, কিন্তু কোনিকে থামালে চলবে না, লক্ষ্যে তাকে পৌঁছতেই হবে। তাতে জীবন থাক আর না থাক, কঠোর পরিশ্রম ছাড়া কখনোই সাফল্য আসে না। তাই কোনিকে যন্ত্রণার সঙ্গে লড়াই করা শিখতে হবে, আর দাঁতে দাঁত চেপে লড়াই করে যন্ত্রণাকে হারাতে হবে। যার জীবনে যন্ত্রণা নেই, বাধা নেই, তার জীবনে সাফল্য বলে কিছু হয় না। কঠিন প্রতিজ্ঞায় মানুষ অসাধ্যকেও সাধন করতে পারে। কোনি তাই করতে হবে কোনিকেও। অনুপ্রেরণামূলক এই উপদেশের সাহায্যে ক্ষিতীশ কোনিকে অভিপ্রেত লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যেতে বলেছেন। আর একটা কি কোশ্চেন আছে, কম্পিটিশনে পড়লে মেয়েটা তো আমার পা ধোয়া জল খাবে। বক্তাকে এবং কি প্রসঙ্গে এই কথা বলেছেন? তোমরা কিভাবে লিখবে না, লিখবে যে সাঁতারু অমিয়া তার সহ সাঁতারু বেলাকে এই কথাটি বলেছে। ক্ষিতীশ সিংহ কমলদিঘিতে কোনিকে সাঁতার শেখাচ্ছিলেন। সেই সময় অ্যাপোলো ক্লাব থেকে বেরিয়ে আসা অমিয়া এবং বেলা সদ্য সাঁতার শিখতে আসা কোনির হাতের টান দেখে তাদের দুজনেরই হিংসা হয়। নিজের পারদর্শিতার গর্ব এবং অহংবোধ থেকে অমিয়া এই মন্তব্যটি করেছে। কি না, দীর্ঘদিনের সাঁতারু অমিয়া বেঙ্গল চ্যাম্পিয়ন, অপরদিকে কোনি সদ্য সাঁতার শিখতে শুরু করেছে। তুলনার দিক থেকে অমিয়া অনেক দক্ষ, অহংবোধেরই পরিচয় দেয়। অহংকার যে পতনের কারণ হতে পারে, এটা হয়তো অমিয়ার জানা ছিল না। কোনিকে বিপক্ষ ধরে অমিয়া তাকে তুচ্ছ হেয় করতে চেয়েছে। তাই এই বক্তব্যের মধ্য দিয়ে অমিয়ার দর্প এবং অহংকার বোধেরই চরমভাব ফুটে উঠেছে। আরেকটা লাইন যেমন, আমার ভবিষ্যৎ, কাকে নিয়ে বক্তার এরূপ মন্তব্য এবং এই উক্তিতে বক্তার কি মনোভাব ফুটে উঠেছে? কি লিখবে? প্রথম কোশ্চেনটা কি না, কাকে নিয়ে বক্তার এই মন্তব্য? উত্তরটা কি না, ক্ষিতীশ সিংহ তার স্বপ্ন কোনিকে নিয়ে এরূপ মন্তব্য করেছেন। আর কোন মনোভাব ফুটে উঠেছে না, ক্ষিতীশ সিংহ ছিলেন জুপিটার ক্লাবের সাঁতারের প্রশিক্ষক। পরিশ্রম, নিষ্ঠা, একাগ্রতার সঙ্গে সাঁতারু তৈরি করাই ছিল তার জীবনের একমাত্র লক্ষ্য। এই কাজে তিনি কঠোর ও নিয়মনিষ্ঠ ছিলেন।
কিন্তু ক্লাবের কিছু স্বার্থপর সুবিধাবাদী মানুষের চক্রান্তে তিনি সাঁতার প্রশিক্ষকের পদ ছাড়তে বাধ্য হন। কোনির মধ্যে তিনি ভবিষ্যতে বড় সাঁতারু হওয়ার গুণ লক্ষ্য করে তাকে কেন্দ্র করেই ভবিষ্যতে স্বপ্ন দেখতে শুরু করেন। লড়াই করে বাঁচা এবং সংগ্রাম ও যন্ত্রণার মধ্য দিয়ে স্বপ্ন পূরণ করার প্রবল বাসনা তাকে কণ্ঠে ধ্বনিত হয়েছে, তার কণ্ঠে। ক্লাবের যে সমস্ত মানুষ তার অপমান করেছেন, যাদের ষড়যন্ত্রে তার স্বপ্ন শেষ হইতে বসেছিল, তাদের সমস্ত ব্যঙ্গ, বিদ্রূপ, অপমান এবং চক্রান্তের জবাব ফিরিয়ে দেওয়ার একমাত্র হাতিয়ার ছিল কোনি। সাঁতারই যার কাছে জীবন সর্বস্ব, সেই ক্ষিতিশ হেরে না গিয়ে সংগ্রামী মানসিকতা নিয়ে কোনির মাধ্যমে নিজের জীবনের আশা পূরণ করতে এই মন্তব্যটি করেছেন। আরেকটা কি কোশ্চেন না, ভালোবাসলে সব কিছু করিয়ে নিয়ে যায়, সব মানুষকে দিও। প্রসঙ্গ উল্লেখ করে এই লাইনটি তাৎপর্য কি বলছে না, ভালোবাসলে সব কিছু করিয়ে নেওয়া যায়, মানুষকে দিও। এটা কিভাবে লিখবে না, লিখবে যে ক্ষিতিশের দুটি পোষা বিড়াল ছিল। বিষ্ণুধর ক্ষিতিশের বাড়ি এসে বিড়াল দুটিকে দেখে একটু ভয় পেয়েছিলেন। ক্ষিতিশ বিশু আর খুশি নামক বিড়াল দুটিকে ধমক দিতেই ওরা বারান্দা থেকে নেমে যায়। এই দৃশ্য দেখে বিষ্ণুধর বললেন, দারুণ ট্রেনিং তো। বিষ্ণুধরের এই কথার প্রসঙ্গে ক্ষিতিশ আলোচ্য উক্তিটি করেছিলেন। আর কি লিখবে তারপরে না, বিড়াল প্রভুভক্ত পোষ্যজীব, ক্ষিতিশ ওদের ভালোবাসেন, তাই ওরাও তার নির্দেশ মেনে চলে। প্রকৃতপক্ষে ক্ষিতিশ এখানে মানুষের কথাই বলতে চেয়েছেন। মানুষকে ভালোবাসতে পারলে পারস্পরিক সম্পর্ক কিন্তু নিবিড় হয়, গড়ে ওঠে সহধর্মিতা, সহমর্মিতা বোধ। ক্ষিতিশ কোনিকে নিজের মেয়ের মতোই ভালোবাসেন। সেই ভালোবাসার কারণেই কোনি ক্ষিতিশের যাবতীয় নির্দেশ মেনে চলে এবং ক্ষিতিশের নির্দেশ গুরুবাক্য বলে পালন করার চেষ্টা করে। মানুষে মানুষে প্রীতির সম্পর্ক গড়ে উঠলে কর্মের ক্ষেত্রটি মসৃণ হয়। ক্ষিতিশ কোনিকে দিয়ে অনেক কাজ করিয়ে নেন। তা অবশ্য ক্ষিতিশের বাড়ির কাজ নয়। সাঁতারের ক্ষেত্রে তিনি কোনিকে নানা রকমের কৌশল ও পদ্ধতির অনুশীলন করতে বলেন। কোনিও জানে ক্ষিতিশ তাকে নিজের মেয়ের মতোই ভালোবাসে, তাই কোনিও প্রাণপণ চেষ্টা করে তার নির্দেশ মেনে চলতে। আরেকটা কি কোশ্চেন, যেমন গণতন্ত্রে এই স্বাধীনতা আছে, লড়াইয়ের স্বাধীনতা, কোন প্রসঙ্গে উক্তি এবং এই লাইনটি তাৎপর্য। কি কোশ্চেনটা, গণতন্ত্রে এই স্বাধীনতা আছে, লড়াইয়ের স্বাধীনতা। এটা কিভাবে লিখবে না, লিখবে যে বিদেশে বড় বড় খেলোয়াড়দের খাওয়া পড়া নিয়ে চিন্তা করতে হয় না, সেখানে সরকারই তাদের গুরুত্ব বুঝে সব কিছুকে ব্যবস্থা করে দেয়। ভারত বা বাংলায় তা হয় না। এখানে খেলোয়াড়কে লড়াই করে সব কিছু আদায় করে নিতে হয়। এই প্রসঙ্গে ক্ষিতিশ আলোচ্য উক্তিটি করেছিলেন। বিদেশে সরকারি জনগণের সুখ সমৃদ্ধির বিষয়টি নিয়ন্ত্রণ করে থাকে, সুতরাং শিল্প, সাহিত্য, খেলাধুলা বিভিন্ন ক্ষেত্রে সরকার সেখানে প্রধান পৃষ্ঠপোষকের ভূমিকা গ্রহণ করে। আমাদের ভারত বা বাংলায় নিজের চেষ্টায় অধিকার অর্জন করতে হয়। প্রতিভার বিকাশে ব্যক্তিকে নিজের লড়াই করতে হয় বেশি করে। গণতন্ত্রের লড়াইয়ে স্বাধীনতা দেওয়া হয়েছে, সরকারি সাহায্যের ব্যবস্থা থাকলেও সেখানে সেই সাহায্যের দাবি আদায়ের লড়াইয়ে লড়াই করেই তাকে তার প্রাপ্য অধিকার বুঝে নিতে হয়। প্রমাণ করে দেখিয়ে দিতে হবে যে সে প্রতিভাবান। অন্যের মুখাপেক্ষী হয়ে বসে থাকলে তা চলবে না। ক্ষিতিশ আসলে মানুষের যে নিরশ্রম এবং লড়াইয়ের মর্যাদা দিতেই এই আলোচ্য উক্তিটি করেছিলেন। আরেকটা কি হতে পারে, সাঁতারু অনেক বড় সেনাপতির থেকে। এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ। বক্তাকে এই কথার মধ্য দিয়ে তিনি কি বলতে চেয়েছেন, কি বলছেন না, সাঁতারু অনেক বড় সেনাপতির থেকে। এটা কিভাবে লিখবে না, এই উক্তিটির বক্তা হলেন ক্ষিতিশ। যে ক্ষিতিশ একটা বক্তৃতা লিখে দিয়েছিলেন বিষ্ণুধরকে। সেই বক্তৃতায় খেলোয়াড়দের গৌরবের কথা লেখা ছিল। বিষ্ণুধর একমনে সেই বক্তৃতা পড়ছিলেন। মাঝখানে তিনি দম নেওয়ার জন্য একটু থামলে ক্ষিতিশ আলোচ্য উক্তিটি করেছিলেন। ক্ষিতিশ বলতে চেয়েছেন, দেশের ছেলে মেয়েদের কাছে একজন হিরোই আদর্শ স্থাপন করে। সে সাঁতারই হোক বা সেনাপতি হোক, দেশের গৌরব নির্ভর করে তার কৃতিত্বের উপর। তবে ক্ষিতিশের মতে সেনাপতি অপেক্ষা সাঁতারুই বড়, কেননা সেনাপতি দেশ রক্ষার জন্য যুদ্ধ করে। যুদ্ধে মানুষের প্রাণহানি ঘটে। এই প্রাণহানির জন্য সে নিজের দেশের মানুষের কাছে সম্মান পেলেও প্রতিপক্ষ দেশের মানুষের কাছে পায় ঘৃণা। কিন্তু সাঁতারুর সম্মান কোনো দেশকালের গণ্ডিতে সীমাবদ্ধ নয়। দেশে এদেশে কালে কালে পৃথিবীর সমস্ত মানুষের হৃদয়ে তার শ্রদ্ধার আসন পাতা। বড় সাঁতারু জীবন ও প্রাণের প্রতীক, আর সেনাপতি মৃত্যু ও ধ্বংসের প্রতীক। বিরাট সাঁতারু পৃথিবীকে প্রেরণা দেয়।
আলোচ্য উক্তিটির মধ্য দিয়ে ক্ষিতিশ এই কথাগুলি কিন্তু বলতে চেয়েছেন। আর কি আজ তোমাদের কোশ্চেন আছে যে বাঙালিরা যা ভালোবাসে মিটিংয়ে তাই তো বলবো। বাঙালিরা কি কি ভালোবাসে বক্তা কি বলে ভালোবাসে বলে বক্তা মনে করে এবং কোন কোন প্রসঙ্গে বক্তা এই কথাটি বলেছে। তোমরা কিভাবে প্রশ্নটা লিখবে? এটা কিভাবে লিখবে না, বাঙালিরা যা ভালোবাসে মিটিংয়ে তাই তো বলবো। অর্থাৎ বক্তার মতে যে কোন উপন্যাসে বিষ্ণুধরে কথা বলেছেন, বক্তার মতে ক্রীড়াক্ষেত্রে বাঙালি বেশি ভালোবাসে ফুটবল ও ক্রিকেট। বিষ্ণুধর নেতা হতে চায়, আসন্ন নির্বাচনে প্রার্থী হতে চায়। তার প্রতিদ্বন্দ্বী বিনোদ ভর ক্রীড়া জগতের সঙ্গে যুক্ত। তাই বিষ্ণুধরও বিভিন্ন ক্লাবের সঙ্গে যুক্ত হয়ে ক্রীড়াক্ষেত্রে নিজের একটা জায়গা তৈরি করে নিতে চায়। তাই বিষ্ণুধর বিভিন্ন প্রচার সভায় খেলার জগৎকে তার বক্তৃতায় মূল বিষয়বস্তু বানাতে চান। এই বিষয়ে তার জ্ঞান ও অভিজ্ঞতা সীমিত হয় তিনি ক্ষিতিশ সিংকে শরণাপন্ন হন। ক্ষিতিশেরও টাকার প্রয়োজন, তাই গণিকে নামকরা সাঁতার হিসেবে গড়ে তুলতে চান তিনি। কিন্তু ক্ষিতিশের উপার্জন কম হয়, কোনির প্রয়োজনীয় পুষ্টি বা প্রশিক্ষণের উপকরণ জোগাড় করতে কষ্টসাধ্য। তাই তিনি অর্থের বিনিময়ে বিষ্ণুধরের স্পিচ রাইটার হয়ে যেতে রাজি হন। কিন্তু সাঁতার পাগল মানুষ ক্ষিতিশ জীবনের নানা চড়াই উদরায়, দেশের মর্যাদা, দেশের মানুষের চাওয়া পাওয়ার কথা বোঝাতে বারবার সাঁতারের প্রসঙ্গ টেনে আনেন। অপরদিকে বিষ্ণুধর মনে করেন সাঁতারের থেকে ফুটবল এবং ক্রিকেট নিয়ে বাঙালি অনেক বেশি আবেগপ্রবণ। তাই তার মতে বক্তৃতায় ফুটবল ও ক্রিকেটের কথা থাকা উচিত। ক্ষিতিশ সিংহ সেটাই বোঝাতে চেয়েছেন, ক্ষিতিশ সিংহকে তিনি সেই কথাটাই বোঝাতে চেয়েছেন। আর কি আমার কোশ্চেন আসতে পারে যে তাহলে একটু গুছিয়ে লিখে দিন কে কাকে লিখতে বলেছেন এবং লেখার মূল বক্তব্য কী। এটা কিভাবে লিখবে যে তাহলে একটু গুছিয়ে লিখে দিন কে কাকে লিখে দেওয়ার কথা বলেছেন। তোমরা এটা কিভাবে লিখবে না, তোমরা এটা লিখবে উত্তরটা যে মতিনন্দী রচিত কোনি উপন্যাসের 7ম পরিচ্ছেদে এই উক্তিটি বিষ্ণুধর যে ক্ষিতিশকে বলেছিলেন এই উক্তিটি, এবং কেন বলেছিলেন না একটি মূল বক্তব্য কী ছিল না বিষ্ণুচরণ ধর নির্বাচনী প্রচারের জন্য বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিয়ে বক্তৃতা দিতেন। এই বক্তৃতাগুলো গুছিয়ে লিখে দেওয়ার দায়িত্ব ছিল ক্ষিতিশের উপর। ওই রকম একটা বক্তৃতায় তিনি লিখেন ট্যালেন্ট ঈশ্বরের দান। ট্যালেন্ট প্রকাশ করা যায় কিন্তু তার পরিবর্তন হিসাবে কোনো কিছুই বসানো যায় না। ট্যালেন্ট থাকা সত্ত্বেও কেউ তা প্রকাশ না করলে সে অপরাধী। আমাদের দেশে এরকম বহু প্রতিভাবান মানুষ আছেন যারা শুধু নিজেদের খাওয়া পড়ার প্রয়োজন মেটাতেই ব্যস্ত, অথচ খেলোয়াড়দের গৌরবের আলোয় গোটা দেশ আলোকিত হয়। অস্ট্রেলিয়া, ব্রাজিল, ইথিওপিয়া প্রভৃতি দেশের উচ্চারণ করলে সর্বপ্রথম মাথায় আসে ডন ব্র্যাডম্যান, পেলে বা বিকিলার মতো মানুষদের কথা, যারা খেলার মাধ্যমে তাদের দেশকে জগৎ বিখ্যাত করেছেন। ক্ষিতিশ সিংয়ের মতে দেশের একজন সেনাপতির তুলনায় একজন খেলোয়াড় বড় এবং প্রকৃত বীর, কারণ একজন খেলোয়াড় বা সাঁতারু জীবনের এক প্রাণের প্রতীক। তারা পৃথিবীর মানুষকে মৃত্যু বা ধ্বংস নয়, বাঁচার ও সংগ্রামের প্রেরণা যোগায়। এটা শুধু সাঁতারু নয়, সমস্ত খেলোয়াড়দের ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য। তবে আমাদের দেশের খেলোয়াড়রা বঞ্চিত এবং অবহেলিত। তাই সরকার থেকে তাদের জন্য উপযুক্ত খাদ্য, বসস্ত এবং বাসস্থানের ব্যবস্থা করা দরকার। আরেকটা কি কোশ্চেন, যেমন এটা খুব গুরুত্বপূর্ণ যে ক্লাবই সুইমার তৈরি করে, ওরা করে মোড়লি। কাকে উদ্দেশ্য করে এই কথা বলা হয়েছে এবং লাইনটির তাৎপর্য। তোমরা কিভাবে এটা লিখবে যে ক্ষিতিশ সিংহ অ্যাপোলো ক্লাবের ভাইস প্রেসিডেন্ট নকুল মুখুজ্জকে উদ্দেশ্য করে এই কথাটি বলেছিলেন। জুপিটার থেকে অ্যাপোলোয় আসার পর অ্যাপোলোতে খিদ্দাকে সাদরে গ্রহণ করেছিল। সেই সময় নকুল মুখুজ্জে খিদ্দাকে বলেছিলেন, তো জুপিটার থেকে বেরিয়ে আসা মানে আমাদের শত্রুর দুর্গের একটা খিলেন ভেঙে পড়া। পরবর্তীতে এই খিদ্দাই হয়ে ওঠেন অ্যাপোলোর একটা ভরসার জায়গা। তাকেই নকুল মুখুজ্জে একজন পয়সাওয়ালা লোককে জোগাড় করে দিতে বলেন, যাকে ক্লাবের প্রেসিডেন্ট রাখা হবে। এই সময় তিনি খিদ্দাকে বলেছিলেন যে তাকে রাজ্য সংস্থা নির্বাচন কমিটি থেকে বের করে দেওয়া হয়েছে এবং সেসবই জুপিটারের চক্রান্তে। এ কথার পরিপ্রেক্ষিতেই খিদ্দা আলোচ্য মন্তব্যটি করেছিলেন। আর তাৎপর্য কি না, খিদ্দার মন্তব্যে স্পষ্ট হয়ে ওঠে একজন দক্ষ সাঁতার প্রশিক্ষকের মনোভাব এবং প্রশাসনিক বিষয়কে না বুঝে যিনি প্রশাসনিক দায়বদ্ধতা থেকে মনে করেন যে একজন সাঁতারু জীবনের রাজ্য পর্ষদের থেকে ক্লাব অনেক বেশি গুরুত্বপূর্ণ,
ক্লাবই সাঁতারু তৈরি করে, সেই সাঁতারু যখন জাতীয় বা আন্তর্জাতিক ক্ষেত্রে সাফল্য পায়, কিন্তু তখন রাজ্য পর্ষদ সেটাকে তার কৃতিত্ব বলেই দাবি করে। আসলে রাজ্য পর্ষদের ভূমিকাটা মাতব্বরীর। একজন প্রশিক্ষক হিসাবে সেটাকে স্বীকৃতি দিতে খিদ্দা একটুকুও রাজি ছিলেন না। আর কি কোশ্চেন হতে পারে? হাঁড়িতে ভাত ফোটার শব্দটা শুধু সেই মুহূর্তে একমাত্র জীবন্ত ব্যাপার। লেখকের অনুসরণে সেই মন্তব্যটি বা সেই মুহূর্তটি বিশ্লেষণ করো। আরেকবার লাইনটা বলছি, খুব গুরুত্বপূর্ণ লাইন। হাঁড়িতে ভাত ফোটার শব্দটা শুধু সেই মুহূর্তে একমাত্র জীবন্ত ব্যাপার। লেখকের অনুসরণে সেই মুহূর্তটি বর্ণনা করো। উত্তরটা কিভাবে লিখবে? না, ক্ষিতীশ আসেন কণিদের বাড়িতে কমলের অসুস্থ কমলের খোঁজ নিতে। কমল ও তার অসুস্থতার কথা জানিয়ে বলেন কমল যে দেখার আর কিছু নেই, আমি ফিনিশ হয়ে গেছি। কমলের এই কথাটা খুবই ইঙ্গিতপূর্ণ। কমলের বাবা মারা গেছেন টিবি রোগে, তাই কমলকেও নিয়েও বাড়ির সকলের মনে একটু সন্দেহ। যেভাবে সে পরিশ্রম করে অথচ ঠিকমতো খাবার জোটে না, তাতে তারও টিবি হওয়ার সম্ভাবনাই প্রবল। ক্ষিতীশ অবশ্য কমলের মানসিক উদ্বেগকে অনেকটাই কমিয়ে দেন। তিনি জানান কনির যাবতীয় দায়িত্ব তার উপর। এতে একটু উৎসাহিত হয়ে কমল তার স্বপ্নভঙ্গের কথা জানায় ক্ষিতীশকে। তারও ইচ্ছা ছিল বড় সাঁতারু হবার, অলিম্পিকে যাবার, কিন্তু দারিদ্র্য তার সেই স্বপ্নে বাধা হয়ে দাঁড়িয়েছে। কনিকে নিয়ে এখন তার স্বপ্ন, সত্যিই কনি যদি একজন বড় সাঁতারু হতে পারে তাহলে তার যাবতীয় দুঃখ মুছে যাবে। কিন্তু কমলের শরীরে অবস্থা বেশ সন্দেহজনক। তার কথা বলার ভঙ্গির মধ্যেই সেটা প্রকাশ পেয়েছে। কথা বলার সময় তার স্বর যেন করুণ আবেদনে পরিণত হয়েছে। কমলের এই অবস্থা লক্ষ্য করে বাড়ির সবাই চুপচাপ হয়ে যায়। হাঁড়িতে ভাত ফোটার শব্দটাই কেবল সেই নীরবতা ভঙ্গ করে দিয়েছে। আর ওই শব্দই যেন সেই মুহূর্তে একমাত্র জীবন্ত ব্যাপার হয়ে উঠেছে। অসাধারণ একটা লাইন, যে লাইনের মধ্যে দিয়ে কলিন্দের যে দুঃখ, দুর্দশা, দারিদ্রের কথা আমরা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে লাইনটার মধ্য দিয়ে। অভাব, দারিদ্র্য এবং তার কমল যে কতটাই অসুস্থ, এবং কমল যে ক্ষিতীশকে নিয়ে, কনিকে নিয়ে কত স্বপ্ন দেখে, সে কথাও কিন্তু এই লাইনের মধ্য দিয়ে ফুটে উঠেছে, আমরা জানতে পারলাম। ঠিক আছে, তোমাদের সপ্তম মধ্যে এটা কেমন লাগলো কনি উপন্যাসের অবশ্যই জানাবে, লাইক করবে এবং শেয়ার করবে। ঠিক আছে, আশা করি তোমরা উপকৃত হবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এবং তাহলে নিত্য নতুন ভিডিও আসবে এভাবেই তোমাদের সামনে খুব তাড়াতাড়ি। ঠিক আছে, সকলে খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। নতুন একটি ব্লগের অপেক্ষায় রইলাম আমি এবং তোমরাও। ঠিক আছে, সকলকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।